নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে চোখ রাখবো শুক্রবারের বিশেষ সংবাদে। জলপাইগুড়িতে বেড়েই চলেছে প্রমোটারের আধিপত্য, সাথে রয়েছে পৌরসভা। শুক্রবার থানা মোড়ের ভগ্নদশা অবস্থায় থাকা একটি বিল্ডিং এর একাংশ ভেঙে ফেলার কারণে এমনই অভিযোগ উঠে এলো ওই বিল্ডিং এর ব্যবসায়ীদের পক্ষ থেকে। জলপাইগুড়ি দিনবাজারে বিগত কয়েকদিন ধরে পুরসভার পক্ষ থেকে করা উচ্ছেদ অভিযানকে ঘিরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, শুক্রবার এই নিয়ে জেলা সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল ব্যবসায়ীদের সাথে তাদের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ প্রয়াত ডক্টর মনমোহন সিং এর শোক সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেসের উদ্যোগে। আজ সন্ধ্যায় দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে এই শোক সভা পালিত হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী পরলোক গমন করেন। তার মৃত্যুতে এদিন নীরবতা পালনের পাশাপাশি প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেসের নেতা কর্মীরা। এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত বলেন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর প্রয়াণে ভারত সহ সারা বিশ্ব শোকস্তব্ধ। তিনি গতকাল রাতে প্রয়াত হয়েছেন। ডক্টর মনমোহন সিং আধুনিক অর্থনীতির ভারতবর্ষের রূপকার। তার মৃত্যুতে জেলা কংগ্রেস কমিটিও শোকস্তব্ধ। তিনি একটি সময় অর্থমন্ত্রী হয়ে এসেছিলেন, পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হন। তার আমলে সারা পৃথিবী অর্থনৈতিক মন্দায় ভুগছিল। নিজের কর্মকুশলতা এবং পাণ্ডিত্যে তিনি সেই জায়গা থেকে ভারতবর্ষকে টেনে তুলেছিলেন। তার আমলেই 100 দিনের প্রকল্প এসেছিল। তিনি অর্থমন্ত্রী থাকাকালীনই খাদ্য সুরক্ষা আইন তৈরি হয়। তার আমলেই আমরা আরটিআই পেয়েছি। তার কর্মকুশলতার মাধ্যমে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারতবাসীর কাছে বলে পিনাকি বাবু জানান। আমরা যারা কংগ্রেস কর্মী তারাই নই, সারা ভারতবর্ষের মানুষ, এমনকি সারা বিশ্বের মানুষ শোকস্তব্ধ। ডক্টর মনমোহন সিং গতকাল রাতে প্রয়াত হয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ, যিনি আধুনিক অর্থনীতির ভারতবর্ষের রূপকার। তার মৃত্যুতে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটিও শোকস্তব্ধ। আমরা তার স্মৃতিতে আজকে শোকসভা পালন করলাম। ডক্টর মনমোহন সিং একটা সময় যখন অর্থমন্ত্রী হিসেবে এসেছিলেন, তারপর প্রধানমন্ত্রী হয়েছেন। তার আমলে সারা পৃথিবী অর্থনৈতিক মন্দায় ভুগছিল। নিজের কর্মকুশলতা এবং নিজের পাণ্ডিত্যে তিনি সেই জায়গা থেকে ভারতবর্ষকে টেনে তুলেছিলেন। সেই সময় মনরেগা প্রকল্প বা 100 দিনের প্রকল্প আসে, খাদ্য সুরক্ষা আইন হয় উনি অর্থমন্ত্রী থাকাকালীন। তার সময় আমরা আরটিআই পেয়েছি, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তিনি কথা কম বলতেন, পাণ্ডিত্যে অসাধারণ ছিলেন এবং কর্মকুশলতায় তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ভারতবাসীর কাছে। জলপাইগুড়িতে চলছে প্রমোটার রাজ, সহযোগিতায় পৌরসভা। অভিযোগ ব্যবসায়ীদের। ভগ্ন দশায় থাকা থানা মোড় সংলগ্ন একটি বিল্ডিং ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি পুরসভা। শুরু হলো শুক্রবার থেকে ভাঙনের কাজ। রাজ্য সরকার এবং জলপাইগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়ারদের যৌথ ইন্সপেকশনের পর রিপোর্ট দাখিল হয়েছে এই পুরো বিল্ডিংটাই ভগ্নদশা, ডিলাপিডেটেড। জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে যারা দোকানের মালিক ছিলেন, মালিক পক্ষকে নোটিশ করা হয়েছে এবং তারা প্রত্যেকে যারা ছিলেন, ধরম পাসওয়ান থেকে শুরু করে ঘোষ ভাতৃদ্বয়, প্রত্যেকে লিখিত আকারে দিয়েছেন যে তারা ভেঙে ফেলতে চান, কিন্তু তারা ভেঙে ফেলতে গড়িমসি করায় আজকে যাতে কেউ কোনো বিল্ডিং ভেঙে পড়ে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে এই ভগ্নদশা বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে। যাদের দোকানের সামগ্রী আছে তাদেরকে সব সরিয়ে নিতে বলা হচ্ছে। শুক্রবার জলপাইগুড়ি শহরের থানা রোড এলাকায় অবস্থিত বিল্ডিং এর একাংশ ভাঙার কাজ শুরু করে দিল পৌরসভা।
এই প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, আগেই নোটিশ দেওয়া হয়েছে, এরপর পৌর বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, এই কাজ করেছে। তারপর জলপাইগুড়ি পৌরসভার সামনে বেশ কয়েকটা বিল্ডিং চিহ্নিতকরণ হয় যেগুলো আপনার ডিলাপিডেটেড, মানে হচ্ছে ভগ্নদশা। তার মধ্যে এই কোহিনুর বিল্ডিং একটা। এই জলপাইগুড়ি পৌরসভা তার বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিংয়ে রেজলিউশন নিয়েছে। তার আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমইডি নিজে এখানে সরেজমিনে এটাকে ইন্সপেকশন করে, এবং তার আগে জলপাইগুড়ি পৌরসভার ইঞ্জিনিয়াররা করেছে। সবার রিপোর্টে পুরো বিল্ডিং ভগ্নদশা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, মৃত্যু হতে পারে। তাই পৌরসভার তরফ থেকে আজকে পুরো বিল্ডিং ভাঙা হচ্ছে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছে। এরপরে কি করা হবে? এখানে কি করা হবে? আপনাদের ভাঙা হচ্ছে সব। আমাদের কি করা হবে না, এটা ব্যক্তিগত মালিকানার বিল্ডিং। আমরা বহুদিন ধরে বলছিলাম তাদের ভেঙে নেওয়ার জন্য, তারা ভাঙেনি। এখন পৌরসভা থেকে ভাঙা হচ্ছে, কারণ আপনারা দেখেছেন যে মুক্ত ভবন ভেঙে পড়ে লোক আহত হয়েছে, চাঙর পড়েছে, এখান থেকে ভেঙে পড়ছিল, তখন তো ভাঙা হবে। অপরদিকে দীর্ঘ সময় ধরে এই বিল্ডিং এ ব্যবসা করে আসা দোকানদারদের বক্তব্য, এই বিল্ডিং বিজয় ঘোষের ছিল। আমরা 1970 সাল থেকে এখানে থাকি, এখন জলপাইগুড়ি পৌরসভা প্রমোটারকে দিয়ে ভাঙছে, আমরা কোথায় যাব এখন? আমাদের বউ বাচ্চা আছে, বউ বাচ্চা নিয়ে আমরা খাই, সংসার চালাই, এইভাবে কি ভাঙবে কারো? এটা কোন বিল্ডিং? কত বছর থেকে আপনারা আছে? আমরা অনেক বছর থেকে আছি এখানে। কত বছর? এটা আমার তো কমসে কম 1970-এ আমাদের দাদা ছিল। এটা পৌরসভা বলছে নোটিশ দিয়েছে, কোনো নোটিশ দেয় না আমাদেরকে। মালিক আগে ছিল বিজয় ঘোষ, তারপর বিক্রি করে দিয়েছে প্রমোটারকে। তারপর প্রমোটার এখন মিউনিসিপ্যালিটিকে নিয়ে এখন এটা বিল্ডিংটা ভাঙাচ্ছে। কতগুলো দোকান আছে এখানে? এখানে মোটামুটি 14-15টা দোকান আছে। তা আপনারা এই 14টা দোকানে কোনো নোটিশ করেনি? কেউ কাকে দিছে জানি না, আমাকে কোনো নোটিশ দেয় নাই। এখন কি করলো এরা? এসে ভেঙে দিল? হ্যাঁ। এখন কি করবেন আপনারা? আমরা কি করবো? নোটিশ পাবো, তারপর চিন্তা ভাবনা করবো। আমার দরকার পড়লে আমার কোর্টের মারফতে যাব। যাত্রীবাহী বাস এবং ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হলো 14 জন যাত্রী, যাদের মধ্যে মহিলা, পুরুষ এবং শিশুও রয়েছে। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মাল ব্লকের এলেনবাড়ি চা বাগান সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে। যারা আহত হয়েছে তারা সকলেই বাসের যাত্রী। আহত হয়েছেন চন্দ্রমায়া ছেত্রী, ইলিয়ানা সোরেন, সুশান্ত সরকার, বাসুদেব ভাদুরী সহ অন্যান্যরা। আহতদের বাড়ি চালসা, বীরপাড়া, লিজ রিভার, আলিপুরদুয়ার বলে জানা গেছে। বাসটি শিলিগুড়ির দিক থেকে বীরপাড়ার দিকে যাচ্ছিল। বাসের আহত যাত্রী তাপস রায় বলেন, আমরা বাসে করে বীরপাড়া যাচ্ছিলাম। বাসটি বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের এলেনবাড়ি আসার সময় রাস্তার বাম পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল। বাসটি ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে সামনের দিক থেকে আসা আরও একটি ট্রাকের সামনাসামনি মেরে দেয়, আর এতেই দুর্ঘটনা ঘটে। ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আবির সরকার বলেন, 14 জন যাত্রী আহত হয়েছে, তাদের চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে, দুজনকে রেফার করা হয়েছে। মালবাজার পুলিশ গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়েছে। এখনো তো গাড়ি আসেনি তো। এটা এলেনবাড়িতে দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে গেছে। হ্যাঁ, বাসে ছিল। বাসে মিনিমাম 40+ আহত 18 থেকে 19 জনের বেশি হয়েছে। হ্যাঁ, সবাই হাসপাতালে আছে। না না না, দোষটা বাস গাড়ি ওভারটেক করতে গিয়ে এরকম হয়ে গেল, সামনে ট্রাক চলে আসছে একদম। हाँ, हमारे बुके चोट लग से। और नाम तापस राय, हमारी अलीपुरदुआर। बस का थोड़ा गलती जैसा लग रहा है। हम लोग सिलगुड़ी से आ रहा था, उस टाइम फिर इधर बड़ा गाड़ी आ गया, उसी में टकरा गया। टाटा, हाँ टाटा, हाँ सामने सामने। मिनिमम यहाँ पे तो अभी तो 8-9 जन जैसा आया है। हाँ, बस में था। ट्रक का मालूम है, मेरा माई एक्सीडेंट हुआ, यहाँ पे काट गया था, इसलिए मैं भी नर्वस था, इसलिए वो हाँ बस में मैं भी था। मैं कुमाई। सपन छेत्री। हाँ, चंद्रमाया छेत्री। ये
हाँ हाँ इलेवन गाड़ी का सामने है। अभी टाइम कितना हुआ? हाँ 1 घंटा जैसा हुआ। শুনলাম একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এই সামনেই, তো মোটামুটি 14 জন মতো পেশেন্ট আছে আমাদের কাছে, আর তার মধ্যে 2টো বাচ্চা ছিল। খুব আশঙ্কাজনক কেউই ছিল না, তবে 2-3 জনের ল্যাসেরেশন ছিল। পরিস্থিতি ঠিকই আছে, মানে অতটা খারাপ নেই আর কি। রেফার 2জনকে করা হয়েছে সিটি স্ক্যানের জন্য, তারা স্টেবল আছেন বর্তমানে। বাচ্চাটা স্টেবল আছে, একবার বমি করেছে, সেই জন্যই সিটি স্ক্যান করতে পাঠানো হয়েছে আর কি। ডক্টর আবির সরকার। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বড় সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ। এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশের অভিযানে প্রচুর কাফ সিরাপ সহ নেশার ওষুধ উদ্ধার। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ সমরনগর এলাকার অভিযান চালায়। এই অভিযানে প্রচুর মাদক উদ্ধার করেছে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ। জানা গিয়েছে ওই এলাকায় ওষুধের ব্যবসার আড়ালে চলছিল মাদকের কারবার। ভক্তিনগর থানার সমরনগর শিমুলগুড়ি এলাকায় একটি ওষুধের দোকানে ওই অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ। ওই ওষুধের দোকানের আড়ালেই চলছিল মাদকের রমরমা কারবার। জানা গিয়েছে বিভিন্ন ডেরায় পৌঁছানোর জন্যই ওই কাপ সিরাপ এবং নেশার ওষুধ মজুত রাখা হয়েছিল। সমরনগর শিলিগুড়ি এলাকায় ওই ওষুধের দোকানে মালিকের বাড়িতে হানা দিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। এদিন পুলিশের অভিযানে উদ্ধার হয় 30 কার্টুন নিষিদ্ধ কাপ সিরাপ এবং প্রচুর নিষিদ্ধ ক্যাপসুল। জানা গিয়েছে 30টি কার্টুনের ছিল 4500 কাপ সিরাপের বোতল এবং বেশ কয়েকটি কার্টুন থেকে 5000 ক্যাপসুলের এই অভিযানে উদ্ধার হয়। পাশাপাশি এই সমস্ত মাদকের বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। এই ঘটনায় অর্জুন সরকার নামে ওই দোকানের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযুক্ত এই কারবার কবে থেকে করছিল এবং এই কারবারে আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার ভর দুপুরে 25 নম্বর ওয়ার্ডের মিলনপল্লী এলাকায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীদের মধ্যে। জানা যায় বাড়ির মালিক ঘর বন্ধ করে কাজে বাড়ির বাইরে ছিল সেই সময়। হঠাৎ ঘর থেকে ধোঁয়া দেখতে পায় প্রতিবেশীরা। এরপর খবর দেওয়া হয় দমকলে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর জয়ন্ত সাহা। তিনি জানান ভর দুপুরে এমন একটি আগুনের ঘটনায় ভয়ভীত হয়ে পড়ে বাসিন্দারা। বাড়ির মালিক ঘর বন্ধ করে 2 দিন ধরে বাইরে আছে, তাই দরজা ভেঙে ঘরে প্রবেশ করতে হয় দমকল কর্মীদের। তবে ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। দুটো ইঞ্জিন এসেছিল, বলতে পারবো না, আমরা তো পরে আসি আগুন লাগার পরে। এটা ফায়ার ব্রিগেড কোনোদিনই বলতে পারবে না, কারণ আগুন লাগার পরে খবর পাই, তারপরে আমরা যাই। আমরা দরজা খোলাই পেয়েছি। আমরা হ্যাঁ ছিল, বিছানার মধ্যে একটু আগুন ছিল, ওটা নিভিয়ে দিয়েছি আমরা। একটা খাটের মধ্যে যার ধুয়োতে যদি কিছু কালো হয়ে যায়, রেসিডেন্সিয়াল ঘর, একদম ফুল কন্ট্রোলে। আমরা এখন বেরিয়ে যাবো। কালিম্পং জেলার পাহাড়ি এলাকা সামসিং ফাড়ির মাঠে শুক্রবার থেকে শুরু হলো মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের 9তম প্রকৃতি পাঠ অ্যাডভেঞ্চার শিবির। আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত চলা এই শিবিরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার 65 জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেছে। 4 দিন ব্যাপী এই শিবিরে ছেলে মেয়েদের স্বনির্ভর করার পাশাপাশি প্রকৃতির বিভিন্ন গাছপালা, পশু পাখির সাথে পরিচয় করানো হবে। রিভার ক্রসিং, রক ক্লাইম্বিং সহ বিভিন্ন রেস্কিউ কিভাবে করতে হয় সেই বিষয়েও শেখানো হবে। এদিন জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলন করে শিবিরের সূচনা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জার সুখদেব রায়, ললিত কুমার ঠাকুর, পঞ্চায়েত সমিতির সদস্য সেভলামা শেরপা, সমাজসেবী কিশোর থাপা সহ অন্যান্যরা। মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের সম্পাদক স্বরূপ মৈত্র বলেন, সকলের সহযোগিতায় 9 বছর ধরে এই শিবির করা হচ্ছে। শিবিরের মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েদের স্বনির্ভর করার পাশাপাশি প্রকৃতির গাছপালা, পশু পাখি সহ নানান জিনিসের সাথে তাদের পরিচয় করানো। সব মিলিয়ে প্রায় 110 জন শিবিরে অংশগ্রহণ করেছে। আজকে আমাদের 9th অ্যানুয়াল অ্যাডভেঞ্চার কাম নেচার স্টাডি ক্যাম্প শুরু হচ্ছে। এর আগে আমরা 8টা ক্যাম্প করে এসেছি, এটা নিয়ে আমাদের 9 নম্বর হচ্ছে। সারা বছরই আমরা প্রোগ্রাম করে থাকি। এইটা আমাদের ডিসেম্বরের শেষে আমাদের একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়ে থাকে 4 দিনে।
এখানে নানা রকম আমাদের বন্য প্রাণীদের সাথে পরিচয় করিয়ে দিই, রিভার ক্রসিং কীভাবে করতে হবে, পাহাড়ে রক ক্লাইম্বিং কীভাবে করতে হবে, এবং কেউ বিপদে পড়ে গেলে তাকে কীভাবে ক্যাজুয়ালিটি মানে তাকে কীভাবে ক্যারি করে নিয়ে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফার্স্ট এড করায়, এরকম নানা রকম জিনিস অ্যাক্টিভিটিগুলো শিখিয়ে দেয়। আচ্ছা, কাদের তরফে ক্যাম্প হচ্ছে? এটা হচ্ছে মালবাজার মাউন্টেন টেকার্স ফাউন্ডেশনের তরফ থেকে হচ্ছে। আচ্ছা, কতজন ছিলেন এবার অংশ? আমাদের টোটাল সব কিছু মিলিয়ে আমাদের আছে হচ্ছে 110 জন আছে ক্যাম্পে। ক্যাম্পার্স এমনি কত আছে? ক্যাম্পার্স আছে আমাদের 65। আচ্ছা, কোন কোন এলাকায় আছে? এরা বিভিন্ন জায়গার থেকে এসছে, যেমন কি মালদার থেকে এসছে, লুকসান থেকে এসছে, নাগরাটার থেকে এসছে, মালবাজার, চালসা, ডামডিম, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা থেকে এসছে। মানে মোটামুটি কয়দিন চলবে এখানে এই ক্যাম্প? এটা 4 দিন চলবে এই ক্যাম্প। মোটামুটি কি এই ধরনের ক্যাম্পের মাধ্যমে কি বার্তা বা কি বলতে? এই ধরনের ক্যাম্পের মাধ্যমে আমরা একটাই বার্তা দিই যে বাচ্চাদের যে আমাদের সেলফ কনফিডেন্সটা না বাচ্চাদের, সেটা অনেক সময় অনেকের ডাউন থাকে, এবং দেখা যাচ্ছে যে লিডারশিপ কোয়ালিটি এটাও অনেক সময় এদের এই ক্যাম্পে এসে ডেভেলপ হচ্ছে, সেলফ কনফিডেন্স এদের ডেভেলপ হচ্ছে। তারপর হচ্ছে এরা টিম ওয়ার্কটা করতে পারছে, এবং এখন কি হচ্ছে বাচ্চারা সবাই মোবাইলের উপরে একদম ঝুঁকে যাচ্ছে, এবং সবাই একা একা থাকতে ভালোবাসে। এখন আলাদা একটা সমাজ চলে এসেছে, তো সেই জায়গা থেকে টেনে সবার সাথে থেকে এবং কীভাবে ম্যানেজমেন্ট থাকতে হবে যাতে আগামী দিনে এরা পড়াশোনার জন্য যখন বাইরে যাবে সেখানেও যাতে কোনো অসুবিধা না হয়, এরা যখন চাকরি জীবনে যাবে সেখানেও যাতে কোনো অসুবিধা না হয়। আপনার নাম? আমার নাম স্বরূপ মিত্র, আমি এই ক্লাবের সেক্রেটারি, এবং এইবার হচ্ছে এই ক্যাম্পের আমি ক্যাম্প ইনচার্জ, এবং সুপ্রীতম এসছে, সুপ্রীতম আমাদের সদস্য, ও হচ্ছে আমাদের এই ক্লাব মানে এই ক্যাম্পের হচ্ছে কোর্স ইনচার্জ হচ্ছে। নাম সুপ্রতিম চ্যাটার্জি। আচ্ছা, কি তুমি তো ইনচার্জ এবার, কি বিষয় কি বলবা এই ক্যাম্পে বা কী কী শেখানোর ইচ্ছা আছে? এবারে আমাদের দেখুন প্রত্যেক বছরই আমাদের রেগুলার রুটিন থাকে, যেরকম ধরো কোনো সার্ভাইভাল টেকনিক বা ক্লাইম্বিং টেকনিক বা অবজারভেশন বলুন বা যাই কিছু বলুন, তো যেটা দিয়ে মানুষ অ্যাক্টিভিটি করতে পারবে বা নিজেকে সার্ভাইভ করে রাখতে পারবে, কোথাও আটকে গেল বা নিজে একা থাকতে গেলে কি কি করতে হয়, বা কোথাও আমি আটকে গেলে কি কি এরকমভাবে আমি বেরোবো, সেইগুলো আমরা শেখাতে চেষ্টা করি। এবার এদেরকে এটা বাড়ির নেচারে এনে তার নেচার স্টাডি, যেরকম ধরুন কোন গাছের কী উপকারিতা বা কোন গাছ থেকে আমরা কী পাবো, এগুলো ওরা শেখে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ, গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। শুক্রবার জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার ব্যবসায়ীদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা বললেন জেলা সিপিএম এর এক প্রতিনিধি দল। এদিন সিপিএম এর জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক পীযূষ মিশ্র সহ অন্যান্যরা দিনবাজার এলাকায় যান। ওই এলাকায় নতুন করে দোকান ভাঙার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে জলপাইগুড়ি পুরসভা ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন প্রতিনিধিরা। এ বিষয়ে পীযূষ বাবু বলেন, দিনবাজারে নতুন করে দোকান ভাঙার পরিকল্পনা করা হচ্ছে, এতে ব্যবসার কোনো উন্নতি হবে না। পাশে একটি 4-5 তলা বিল্ডিং করা হয়েছে, যেটা ব্যবসায়ীদের কাজে লাগছে না। যেখানে ব্যবসা হতে পারে সেখানে সেভাবেই পরিকাঠামো তৈরি করার দাবি আমরা করছি। ব্যবসায়ীরা যেখানে ব্যবসা করতে চান সেখানেই তাদের হাতে বিল্ডিং তুলে দিতে হবে। এখানে দলবাজি চলবে না। দলমত নির্বিশেষে সব মানুষকে এক হতে বলছি। পুরসভা আজ পর্যন্ত যে কটি বিল্ডিং তৈরি করেছে তার সবগুলোই অসমাপ্ত বলে অভিযোগ করেন তিনি। আমরা আসছিলাম, শুনলাম যে দিনবাজারে আবার নতুন করে দোকানদার ভাঙার পরিকল্পনা চলতেছে। দোকানদার ভাঙলে তো বাজার ব্যবসায়ীর কিছু উন্নতি হবে না, একটা বিল্ডিং হলে কিছু ঠিকাদারের টাকা হবে, এটা আমরা জানি। এই পাশেই দেখতেছেন একটা 4-5 তলা বিল্ডিং হয়েছে, ব্যবসায়ীদের কাজে লাগে নেই। আমরা এসে দেখলাম ওদের প্রকৃত অর্থে ব্যবসায়ীদের মন মতো যেখানে ব্যবসা হতে পারে এই ধরনের পরিকাঠামো নির্মাণের আমরা দাবি জানাইছি পৌরসভাকে, জেলা প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে। বিল্ডিংটা যাতে এমন না হয় যাতে ঠিকাদারের টাকা হয় আর ব্যবসায়ীদের কিছু কাজে না লাগে, এটা বলে আসা হয়েছে। ব্যবসায়ীদের বলা হয়েছে আপনারা আপনাদের পরিকল্পনা ফেলেন, যে যেখানে ব্যবসা করছেন করবেন, আর আমরা আপনাদের পাশে আছি, সবাই সংগঠিত হন। ব্যবসায়ীদের স্বার্থে
কোথায় মাছের দোকান হবে, কোথায় সবজির দোকান হবে, কোথায় মুদির দোকান হবে, তার একটা সর্বভারতীয় স্তরে বিজনেস কনসেপ্টে এটা বিল্ডিংয়ের একটা পরিকল্পনা গৃহীত আছে। এটা যদি না করে তাহলে এরা শপিং মলের দালালি করবে, ঠিকাদারদের পেট ভরাবে। ফলে ঠিকাদারকে পেট ভরানোর, শপিং মলের দালালি করার কোনো পরিকল্পনা চলবে না। যা হবে ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীরা যেভাবে বিজনেস করতে চায় তাদের হাতে সেভাবেই বিল্ডিং তুলে দিতে হবে। এখানে দলবাজি চলবে না, দলমত নির্বিশেষে জলপাইগুড়ির স্বার্থে টোটাল মানুষকে এক হইতে বলছি। কারণ পৌরসভা এখন পর্যন্ত যে কটা বিল্ডিং করেছে সব কটা বিল্ডিং অসমাপ্ত। বিজনেস বা যারা ব্যবসা করেন তারা ওই বিল্ডিংয়ে যায়নি। ফলে অসমাপ্ত ঠিকাদার কেন্দ্রিক পরিকল্পনা বন্ধ করার দাবিতেই আমরা আজকে দিনবাজারে সব ব্যবসায়ীদের জানান দিতে আসলাম। ফলে ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এক হন, আমরা আপনাদের পাশে আছি। আজ এফডিআই প্রাথমিক বিদ্যালয়ের লটারির মাধ্যমে 2025 সনের প্রাক প্রাথমিক ভর্তির প্রক্রিয়া শুরু হলো। মোট আসন সংখ্যা 100, যার মধ্যে সংরক্ষিত কিছু আসন রয়েছে। আজ প্রায় 350 ফর্ম জমা পড়েছিল এখানে এবং আজকে লটারির মাধ্যমেই এই প্রক্রিয়ার কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় সহ বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকেরা। সুন্দরভাবে আজকে লটারির প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রকে ভর্তির জন্য বেছে নেওয়া হয়েছিল। সকাল থেকে লটারির প্রক্রিয়া দেখতে অভিভাবক এবং অভিভাবিকাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে এবং সকলের উপস্থিতিতেই লটারির কাজও শেষ হয়েছে। আজকে আমাদের সরকারি যা নির্দেশিকা অনুযায়ী মোট সিট হচ্ছে 100 জন, টোটাল ফর্ম পড়েছে আমাদের হচ্ছে 330 জন। তা বিভিন্ন ক্যাটাগরিগুলোকে যোগ করলে সেখানে 330 জন সরকারি যা নির্দেশ এই ক্যাটাগরিগুলোর মধ্যে ভাগ করে আছে। যেরকম প্রথম যে ক্যাটাগরিটা, যেটাকে আনরিজার্ভ বলি, সেখানে হচ্ছে 52% মানে 52 জন, যদিও সেখানে আমাদের ফর্ম জমা পড়েছে 157 জন। এসসি ক্যাটাগরিতে টোটাল সিট আমাদের 22টা, 22% রিজার্ভ, সেখানে আমাদের ফর্ম জমা পড়েছে 141টা। এবং এসটি যে ক্যাটাগরি, সেখানে আমাদের সিট 6% হিসেবে 6টা, কিন্তু ফর্ম সেখানে আমাদের 2টো জমা পড়েছে কেবলমাত্র। ওবিসি এ, সেখানে আমাদের টোটাল সিট হচ্ছে 10টা, ফর্ম জমা পড়েছে 23টা। এবং ওবিসি বি, সেখানে ফর্ম আমাদের সিট হচ্ছে 6টা, জমা পড়েছে 7টা, জমা পড়েছে 6টা ফর্ম। এবং সিডব্লিউএসএন, সেখানে 3টা সিট থাকলে আমাদের ফর্ম জমা পড়েছে মোট 1টা। ফলে 330টা আমাদের মোট ফর্ম এবং আমাদের টোটাল সিট হচ্ছে 100 জন। লটারির প্রক্রিয়া শুরু হচ্ছে আপনাদের প্রাথমিক স্কুলে, এটা দেখেন আমাদের ডিপার্টমেন্টাল একটা গাইডলাইন আছে, প্রতিটা স্কুলে আমরা নোটিশও করে দিয়েছি যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করার আগে নির্দিষ্ট ফর্ম দিতে হবে এবং ফর্ম যদি 100-র অধিক হয় তাহলে লটারি কম্পালসারি। এবং লটারিতে সেখানে আমাদের এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং ইকোনমিক্যালি উইক এবং সিডব্লিউএসএন, দ্যাট মিনস পিএইচ ক্যান্ডিডেট, এদের জন্য রিজার্ভ সিট আছে। সেই রিজার্ভ অনুযায়ী অ্যাপ্লিকেশন যদি আসে, যদি কোটার বেশি হয়ে যায় তাহলে লটারি হবে, আর যদি বেশি না হয় তাহলে লটারি হবে না। যারা অ্যাপ্লিকেশন করবে তারা সুযোগ পেয়ে যাবে। আজকে কতজন? আজকে কতটা আছে সে মাস্টারমশাই বলতে পারবেন, যে হিসাবটা আমি এখনও নেইনি, তবে লটারির প্রসেস শুরু হচ্ছে। এখানে 100 কোটা আছে আমাদের সর্বসাকুল্যে, আনরিজার্ভ থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, এ, সিডব্লিউএসএন এবং ইকোনমিক্যালি উইক। আমি শুনলাম ইকোনমিক্যালি উইক কোনো অ্যাপ্লিকেশন করেনি, সেখানে পিএইচ ক্যান্ডিডেট হয়তো একজন অ্যাপ্লিকেশন করছে আমি শুনলাম, সে চান্স পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে। আর বাকিগুলো যে সিটগুলো রিজার্ভ সিট, সেগুলো যদি পূরণ না হয় পরবর্তীতে আমরা মিটিং করে ডিপার্টমেন্টালি সিদ্ধান্ত নেব। প্রতি বছরের মতো এবছরও পাহাড়ের কোলে ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হলো নেচার ক্যাম্প। প্রতিকূল পরিবেশে কিভাবে চলবে শিবির, চলুন আমরাও সেই মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখে আসি। প্রতি বছর ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকে বছরের কটা দিন নিরিবিলি কোথাও গিয়ে প্রকৃতি সম্পর্কে কিছু শেখা এবং চেনার জন্য, যাকে এক কথায় বলা হয় নেচার ক্যাম্প। আর এই নেচার ক্যাম্পের বড় ভূমিকা নিয়ে থাকে মালব্লকের ওদলাবাড়ির পরিবেশ প্রেমী সংগঠন হিমালয়ান ইকোলজি কনজারভেশন ফাউন্ডেশন। প্রতি বছরের মতো এবছরও এই পরিবেশ প্রেমী সংগঠনের নেচার ক্যাম্প শুরু হলো। 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বাগড়াকোটের চুনাভাটি এলাকায় চলবে এই শিবির। নদী জঙ্গল পেরিয়ে পাহাড়ের কোলে এবার তাদের 8মতম নেচার ক্যাম্প হচ্ছে এই চুনাভাটিতে।
এবার প্রায় 160 জন ক্যাম্পাস এই ক্যাম্পে অংশগ্রহণ করবে। ডুয়ার্স এবং বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরাও এই ক্যাম্পে যোগ দিচ্ছে। এদিন সংগঠনের সদস্যরা ট্রেকিং এর মাধ্যমে পাহাড়, নদী, নালা পার করে গন্তব্যস্থলে পৌঁছায়। তারাই যাতায়াত রাস্তা তৈরি করেন, বড় বড় পাথরের মার্কিং করে যাতায়াতের রাস্তা ঠিক করেন, নদীর জলের মধ্য দিয়ে ট্রেকিং রুট বের করেন। এভাবেই সংগঠনের সদস্যরা ক্যাম্প লোকেশন ভিজিট করেন। ছাত্রছাত্রীরা এই 6টা দিন নিরিবিলি এই জায়গায় নানা জিনিস শিখবে, যেমন রিভার ক্রসিং, মাউন্টেনিং, ট্রেকিং। এছাড়াও জঙ্গলের গাছপালা, পাখিদের চিনবে। প্রতিকূল পরিবেশে কিভাবে নিজেকে সেফ রাখা যায় সেই কৌশলও শেখানো হবে এই শিবিরে। সংগঠনের অন্যতম সদস্য পাপন বর্ধন বলেন, ছাত্রছাত্রীদের ক্যাম্পের জন্য উপযুক্ত জায়গা এই চুনাভাটি, সব দিক থেকে সেফটি এবং ক্যাম্পাসের জন্য উপযুক্ত জায়গা। ছাত্রছাত্রীরা 6টা দিন এখানে থাকবে এবং নানা জিনিস শিখবে। আমাদের এবার 8ম বর্ষ হচ্ছে। 2016 থেকে আমরা ক্যাম্প করছি। কোভিডের সময় 1 বছর বন্ধ ছিল। আমাদের এবার মালদা থেকে, চাচল থেকে, চোপড়া থেকে, কুচবিহার থেকে, সব জায়গা থেকে স্টুডেন্ট, নিয়ার অ্যাবাউট আপনার 150 স্টুডেন্ট আছে। আমরা এখনই আমাদের জার্নি শুরু করে দিচ্ছি। কোথায় হচ্ছে? আমাদের এবার লোকেশন চুনাভাটি, বাগড়াকোটের উপরে। কবে থেকে কবে চলবে? আজকে থেকে 31 তারিখ অবধি চলবে আমাদের প্রোগ্রাম। কী কী অ্যাক্টিভিটি হবে? আমাদের র্যাফলিং, রিভার ক্রসিং, তারপরে আপনার সার্ভাইভাল কোর্স যেগুলো থাকে সেগুলো হবে, বার্ডসের উপরে, স্নেক্সের উপরে, বিভিন্ন ধরনের কোর্স। ছেলে মেয়ে মিলে মোটামুটি সব গাইড দিয়ে কত হবে? সব এখন পর্যন্ত আমাদের যা স্টুডেন্ট আছে কিছু কম নতুন, মোটামুটি 150 স্টুডেন্ট হয়ে গেছে, প্লাস আমাদের ইনস্ট্রাক্টর, গাইড সব মিলে আরও 50 জন আছে। আপনার নাম? আমার নাম প্রদীপ বর্ধন, HSC। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির এক বাসিন্দার হাতের তৈরি কাঠের ডাইনোসর এবার পাড়ি দিচ্ছে সুদূর আমেরিকাতে। চলছে তারই কাজ। জলপাইগুড়ির ডাঙ্গাপাড়া এলাকার এক বাসিন্দা সুবীর মিত্র, বয়স যার 75 পার হয়ে গিয়েছে। তিনি বিভিন্ন কাঠের জিনিসপত্র বানিয়ে মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। এর আগেও বিশ্বকাপের ফুটবল সহ আরো বিভিন্ন জিনিসপত্র তিনি বানিয়েছিলেন। এবার আমেরিকার এক প্রবাসীর জন্য তৈরি করেছেন কাঠের ডাইনোসর। বর্তমানে সেটি কাঠ দিয়েই বানাচ্ছেন তিনি। এটি তৈরি করতে প্রায় 1 মাস সময় লাগছে। কাজ অনেকটাই এগিয়ে এসেছে, আরো কিছু কাজ বাকি আছে। বর্তমানে কাঠের উপর রং করছেন তিনি। প্রথমে কাঠটিকে কেটে তারপর ঘষে রং করেন তিনি, আর কয়েকদিন পর পুরো কাজ শেষ হয়ে যাবে। সুবীর মিত্র। বয়স কত? বয়স এখন আমার 75 হলো। বলে আপনি সবসময় তো বিভিন্ন রকম জিনিস বানান, এইটা আসে বিশেষত্ব কি ডাইনোসর? বিশেষত্ব বলতে এটা বাচ্চারা খুব পছন্দ করে ডাইনোসর। হ্যাঁ, আর এইখানে হচ্ছে ব্যাপার, ওই রান্নাঘর থেকে এক বাড়ি ভদ্রমহিলা থাকে, ওনার ভাই আমেরিকায় সেটেল, তো ওনার ছেলেকে ওনার ছেলে আগে মানে ডাইনোসর নিয়ে খুব সবসময় লাফালাফি করে। তো এটা দেখেই ই করছিল ভদ্রমহিলা যে আমাকে এটা একটু ছোটো করে বানায় দাও। হ্যাঁ, এটা কি আমেরিকা নিয়ে যাবে? হ্যাঁ, এটাও তো নিয়ে যাবে বলছে। এখন কতদিন লাগে, কীভাবে বানালেন এটা? এটা কাঠ দিয়েই বানাই। কাঠ, কাঠের ওই ডাল ফাল সেরকম যদি পছন্দসই পাই তাহলে নিয়ে আসি। এটা কি কাঠ দিয়ে বানাচ্ছেন, কতদিনে করবেন? এটা তো প্রায় ফিনিশ হয়ে গেছে, এখন খালি একটু ফিনিশিং হবে আর কি। মানে এটার এখন ঘষা মাজা হয়ে পালিশ করব। তাও মাসখানেক লেগে যায় আমার, কারণ আমি তো এক্সপার্ট না। আমার একটা মডেল বানাতে মাসখানেক লেগে যায়। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়িতে বেড়েই চলেছে প্রমোটারের আধিপত্য, সাথে রয়েছে পৌরসভা। শুক্রবার থানা মোড়ের ভগ্নদশা অবস্থায় থাকা একটি বিল্ডিং এর একাংশ ভেঙে ফেলার কারণে এমনই অভিযোগ উঠে এলো ওই বিল্ডিং এর ব্যবসায়ীদের পক্ষ থেকে। জলপাইগুড়ি দিনবাজারে বিগত কয়েকদিন ধরে পুরসভার পক্ষ থেকে করা উচ্ছেদ অভিযানকে ঘিরে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছে, শুক্রবার এই নিয়ে জেলা সিপিআইএম এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল ব্যবসায়ীদের সাথে তাদের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।